চলো সমরেশ মজুমদারের সাতকাহনের 23তম পর্ব শুরু করা যাক। কলকাতা শহরে কিছু মানুষ খুন হলেন। বিধান রায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ তাকে ভালোবাসে। ডাক্তার হিসেবে তার খ্যাতি প্রবাসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশ গড়ার কাজে মানুষটি নিত্য নতুন চিন্তা ভাবনা করে তাকে বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সবার উপরে ওই অবিবাহিত মানুষটির চেহারায় এমন একটা ব্যাপার আছে যা সাধারণ বাঙালিকে তা অনুগামী করে তুলতে বাধ্য। এই মুহূর্তে বিরোধী পক্ষের কোনো শক্ত মাটি পশ্চিমবাংলায় নেই। পার্টি নিষিদ্ধ হওয়ার পর তাদের কার্যাবলী নিয়ে দেশের মানুষের নানা রকম দ্বন্দ্ব ছিল। আবার কার্যকারী অবস্থায় ফিরে গিয়ে সামান্য কিছু আন্দোলন ছাড়া তেমন উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেনি এখনও। শরণার্থীদের স্রোত পশ্চিমবাংলার উপর আছড়ে পড়েছে। দেশের দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে। ক্ষয় ক্ষমতা এবং আয়ের মধ্যে বিশাল বৈষম্য সৃষ্টি হয়ে গিয়েছে এবং এই পটভূমিতে কিছু মানুষ অন্ধকার পথে তাদের পুঁজি বাড়িয়ে চলেছে এবং সংখ্যাগরিষ্ঠরা দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন। আর এসব হচ্ছে শাসক দলের কিছু অসৎ নেতার প্রত্যক্ষ মদতে। এই মুহূর্তে পশ্চিমবাংলার শাসক দলের ওপরতলার নেতাদের মধ্যে শ্রমজীবী মানুষের উপযুক্ত প্রতিনিধি খুঁজতে গিয়ে হয়রান হতে হবে। বিধান রায় এবং 2-3 জন তার অনুগামী নেতার পক্ষে এই কৌরবদের সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। ঠিক এই সময় কলকাতার উপরে এই কয়েকটি আন্দোলনের ঢেউ তুলতে পারলেন বিরোধীরা। কোনো রাজনৈতিক আদর্শের সংঘাত নয়, বিরোধীরা সাধারণ মানুষের অত্যন্ত বাস্তব সমস্যাকে মূলধন করায় তাদের সক্রিয় সমর্থন পেয়েছিল। এর একটি হলো খাবারের দাবি, অন্যটি হলো ট্রাম বাসের দাম ভাড়া বৃদ্ধি। এই আন্দোলন সক্রিয় অংশ নিতে প্রথম উদ্বুদ্ধ হয় ছাত্ররা, যারা বেশিরভাগ সময়ে শাসক দলের বিরোধিতা করতে চায়। একমাত্র পাইয়ে দেওয়ার লোভ অথবা আদর্শের মতো আনুগত্য দাবি করে অন্ধ করে দেওয়া ছাড়া ছাত্রনেতাদের হাতে রাখা অসম্ভব। তারা চিরকাল অন্যায়ের প্রতিবাদ এবং গণতান্ত্রিক দাবি করবেই। শাসক দলে বেশি দিন থাকলে সে স্বৈরাচারী মানসিকতা তৈরি হয়ে ওঠে, তা ছাত্রদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। আর এই সময় কংগ্রেসে শাসকদের একাংশ তাদের কাজের মাধ্যমে ছাত্রদের বিক্ষুব্ধ হতে সাহায্য করেছিলেন। এই ছাত্রদের সমর্থন পেয়েছিলেন বিরোধীরা। মূলত সিপিআই এর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তার প্রকাশ সর্বত্র যে অহিংস হবে এমন ভাবার কোনো কারণ নেই। কলকাতার রাস্তায় ভারতবর্ষ স্বাধীন হবার এক যুগে মধ্যে ট্রাম বাস যখন পুড়ল তখন পুলিশ গুলি চালালো, আর সেই গুলিতে লুটিয়ে পড়লেন কিছু মানুষ। শুধু কলকাতা নয়, শিকার হলেন পশ্চিমবঙ্গের জেলার আরও কয়েকজন। হয়তো বিধান রায়, হয়তো স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা, সদ্য মৃত গান্ধীজির প্রভাব এই আন্দোলনকে স্থিমিত করে দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই, এবং হয়তো অনেক কাল ধরে এর প্রতিক্রিয়া চলবে যা এই মুহূর্তে স্পষ্ট নয়। হয়তো ভারীকালের অনেক আন্দোলনে কাঁটা পড়ে গেল। শুরুটা যদি শেষ হওয়ার জন্য না হয় তাহলে সেটাই অভ্যাস না দাঁড়িয়ে যায়। এই খুন হওয়া চোখের ওপর দেখল দীপা। গুলি ছুটে এলো মানুষটির বুকে বরাবর। গোড়া থেকে কেটে ফেলা কচুর ডাঁটির মতো খসে পড়ল মাটিতে। একটা জীবন একটু আগে প্রতিবাদে মুখর ছিল, এই মুহূর্তে থেকে আর নেই। হোস্টেলের ছাদ থেকে দৌড়ে নেমে এসেছিল দীপা। নিজের বিছানায় মুখ চেপেও পড়ে যাওয়া মানুষটিকে ভুলতে পারছিল না। কি সহজে একটি মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। এক পলকে বর্তমানকে ইতিহাস করে দেওয়া, আর শুধু সময়ের হিসেবের নয়, মানুষের হাতি সজেও। যে পুলিশগুলো গুলি চালিয়েছিল তারা দেখতে বিভৎস নয়, তারাও তো জামা পাল্টেও জনতা হয়ে যেতে পারত। যে খুন হলো সে ট্রাম বাস পড়ায়নি, রাস্তায় এক ধারে দাঁড়িয়েছিল। আন্দোলন চলছিল কয়েকদিন ধরে। বিরোধী নেতারা জ্বালাময়ী বক্তৃতা দিলেন,
সরকার থেকে এসব খুনের জন্য কোনো দুঃখ প্রকাশ করা হলো না। পাল্টা যদি তাদের ছিল, চোখের সামনে যদি রাষ্ট্রীয় সম্পত্তি জনসাধারণের জিনিস ধ্বংস করে কেউ, তাহলে সরকার চুপ করে বসে থাকতে পারে না। কেউ খুন করলে তার মৃত্যুদণ্ড স্বাভাবিক। যে বিচারক সেই দণ্ড উচ্চারণ করেছেন বা যে জিহ্বাদ তা কার্যকর করবে, তাদের কেন শাস্তি হবে? অতএব এক সময় দুপক্ষের শান্ত হলো। জীবন যেমন চলছিল তেমনই চলতে লাগলো। সরকারি সম্পত্তি যা ধ্বংস হয়েছিল তার বদল করতে সরকার আবার কর বসালেন। জিনিসের দাম যা বেড়েছিল তা কমার কথা নয়। আগে শীতকালে দাম কমতো, গ্রীষ্মে বাড়তি। আন্দোলন এভাবে শেষ হওয়ার পর সেটা 12 মাসের জন্য স্থির জায়গা পেয়ে গেল। ছুটির পরেও এই কারণে কয়েকদিন হোস্টেলে খোলা রাখতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষ। দীপার চোখের সামনে সেই নাম না জানা মানুষটিকে যেন পাকা জায়গা নিয়ে নিয়েছে। একটু শান্ত হতেই সে ছুটে গিয়েছিল মায়ার বাড়িতে। গিয়ে দেখলো সে শুয়ে আছে, তার হাতে প্লাস্টার। মাসিমা বললেন, হাত ভেঙেছে পুলিশের লাঠিতে। ভালোই হয়েছে, কদিন বাড়িতে বিশ্রাম পাবে। দীপা জিজ্ঞাসা করলো, কি হয়েছিল? কি আর হবে, ভারতবর্ষের পুলিশ লাঠি দিয়ে একটু আদর করলো। তুই ট্রাম পড়াতে গিয়েছিলি? তাহলে তো গুলি খেতাম। আমাদের পরে যারা গিয়েছিল তারা ট্রাম পুড়িয়েছিল। কি লাভ হলো এতে? লাভ, সরকার জানলো আমাদের মেরুদণ্ড আছে, এখন থেকে কোনো কাজ করার আগে দুবার ভাববে। আর প্রতিবাদ করতে পেরেছি, এইটুকুই লাভ। তোদের নেতাদের কেউ গুলিতে মরেছে, কারো হাত ভেঙেছে কেন বলতো? অবাক হলো মায়া। ভাঙলে ভালো লাগতো, মনে হতো ওরা তো জনসাধারণের সঙ্গে ছিল। মাসিমা শুনছিলেন ওদের কথা, হেসে বললেন, যুদ্ধক্ষেত্রে সেনাপতিরা একদম পেছনের শিবিরে থাকে। দীপা, যেখানে কোনো বিপদ হুট করে আসে না। মায়া মাথা নাড়ল। এসব কথা না বলে আগে বল, তোর প্রবলেম সলভ হয়েছে কি না? থাকার জায়গা পেয়েছিস? মা, তোমাকে যেটা বলছিলাম। মাসিমা বললেন, হ্যাঁ, মায়া বলছিল বটে, তুমি এখানে থাকতে তো পারো। ছুটি আর কটা দিন। স্নানের সময় না হয় একটু সাবধান হতে হবে। ওপরে উঠে এলে তো কোনো কথা নেই, চলে এসো এখানে। না মাসিমা, দরকার নেই। দীপা হাসলো। একটা ব্যবস্থা হয়ে গিয়েছে। কি ব্যবস্থা? আমি একটা ঘর ভাড়া পেয়েছি, খুব সস্তায়, সেখানে থাকবো। মায়া অবাক। তোকে কেউ ঘর ভাড়া দিয়েছেন? তবে শ্যামবাজারে, ভবানীপুরে নয়, যাদবপুরে, ওদিকে কলোনিতে। সঙ্গে সঙ্গে মাসিমা বললেন, ও মা, সেখানে তুমি একা থাকবে? ঠিক একা নয় মাসিমা, আমাদের সঙ্গে পড়ে রাধা, ওর বাড়ির পাশে। কিন্তু কলোনির জীবনযাত্রা মানে শুনেছি উদ্বাস্তুদের ভিড়ে ঠাসাঠাসি। আমি তো ঘুরে এসেছি, ওদের তো আলাদা বলে মনে হয়নি। বরং পূর্ববঙ্গে মানুষের বুকে আমাদের চেয়ে বেশি উত্তাপ আছে বলে মনে আছে। জানেন মাসিমা, চা বাগানে আমাকে যিনি পড়াতেন, তিনিই ছিলেন যাকে বলে কাঠ বাঙালি। সেই মানুষটির উৎসাহে আমি আজ এখানে পৌঁছেছি, তাই আমার কোনো অসুবিধা হয়নি কলোনিতে গিয়ে। ছেড়ে দিন এসব কথা। মায়া, তোর নাটক কী হবে? শুয়ে শুয়ে মাথা নাড়ল মায়া। সেইটাই হয়েছে মুশকিল। হাত ভাঙার জন্য মা আমাকে কিছু বলেনি, কিন্তু সমিত যাচ্ছে তাই বলে গেল। এ মাসে 3টে শো পেয়েছে দল, 3টেই কল শো। সমিতের রেগে যাওয়ার অন্যায় নয়। দলে সবাই আমার জন্য নাটক করতে পারবে না, এতে আমারই খারাপ লাগছে। সমিত আন্দোলনে অংশ নেয়নি? না, ও সক্রিয় রাজনীতি করে না। ওর চিন্তাভাবনা অবশ্যই প্রতিক্রিয়াশীলতা, শোষকের বিরুদ্ধে। বামপন্থী মানসিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ও বলে যুদ্ধ অনেক রকম হয়, সবাইকে যে এক রকম যুদ্ধ করতে হবে তার কোনো মানে নেই। ভালো লাগলো কথাটা শুনে। চোখ বন্ধ করলো। মায়া, দেখিস বাবা, ভালো লাগাটাকে ডালপালা মেলতে দিস না। সমিত
হলো সূর্যের মতো, তোর থেকে ভালো উপকারী, কাছে গেলেই পুড়ে ছাই হয়ে যেতে হবে। কথা শেষ করে মায়া হাসল। মাসিমা উঠে গেলেন। হোস্টেলের গেটে মালপত্র রেখে দীপা ট্যাক্সি ডাকতে পাঠিয়েছিলেন দারোয়ানকে। শ্যামবাজার থেকে অত দূর টানা ট্যাক্সিতে যাবে না সে। শিয়ালদা হয়ে ট্রেনে চেপে সব যাবে মালপত্র নিয়ে। এই সময় গেটের ফাঁক দিয়ে কেউ আসছিল, দারোয়ানের পেছন থেকে আটকালো তাকে। দীপা দারোয়ানের গলা শুনতে পেল। আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? এখন দেখা করার সময় নয়, আর হোস্টেলে কেউ নেই। দিদিমণিরা যে যাবে, বাড়িতে চলে গিয়েছেন। কেউ নেই? না, বিকেলে আসবেন যদি বড়দির সঙ্গে দেখা করতে চান। দারোয়ানকে গেটের এপাশে আসতে দেখে ট্যাক্সি এসে গেছে। মালপত্রই বয়ে নিয়ে গেল বাইরে। গেটের বাইরে এসে বিস্মিত হলো দীপা। ফুটপাতে দাঁড়িয়ে আছে দুই হাত বুকের উপর ভাঁজ করে সমিত। দাঁড়িয়ে উল্টো দিকের ফুটপাতে কিছু লক্ষ্য করছে। দীপা তাড়াতাড়ি কাছে গেল। কী ব্যাপার এখানে? আরে তুমি? ও যে বললো হোস্টেল খালি, সবাই চলে গিয়েছে। ট্যাক্সির ডিকিতে জিনিসপত্র রাখছিল দারোয়ান, তাকে দেখালো সমিত। চলেই তো যাচ্ছিলাম, আর সবাই চলে গিয়েছে, কিন্তু আপনি এখানে কী জন্য? আচার্য, লেডিস হোস্টেলে আমি আর কার জন্য আসব? তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তা তুমি তো চলে যাচ্ছ। সমিত চিন্তিত হলো। নিশ্চয়ই কোনো দরকার ছিল, বলুন কী ব্যাপার? কোনো লাভ নেই ফালতু বকে। আমি স্মৃতিচারণ বা হা হুতাশে মোটেও বিশ্বাস করি না। চলি। সমিত হাসল। দীপা তাকে বাধা দিল। আমি হোস্টেল ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে আপনার কি অসুবিধা হচ্ছে? তুমি যদি কলকাতাতে থাকতে, আবার সেই যদি বলছি, আমি তো কলকাতাতেই থাকবো। তার মানে? মালপত্র নিয়ে যাচ্ছ কোথায়? হোস্টেল বন্ধ, আমার একটা থাকার জায়গা দরকার ছিল, তাই ঘর ভাড়া করেছি যাদবপুরের দিকে, সেখানেই যাচ্ছি। দীপা হাসল। তাই বলো, কিন্তু তোমার সঙ্গে আর কে থাকছে? আশ্চর্য, আপনিও নারীকে এত অসহায় ভাবেন? দীপা প্রশ্ন করা মাত্র ট্যাক্সিওয়ালা হাঁক দিল। দিদি, তাড়াতাড়ি করুন একটু। দারোয়ান দাঁড়িয়েছিল গেটের সামনে, তার দিকে মাথা নেড়ে দীপা একটু অস্বস্তি নিয়ে সমিতকে বলল, আমি অত বড়লোক নয়। ট্যাক্সির মিটার উঠছে। ঠিক আমরা তো ট্যাক্সিতে বসেই কথা বলতে পারি। আমিও যাচ্ছি তোমার সঙ্গে, চলো। দীপা দেখলো অনুমতির জন্য বিন্দুমাত্র অপেক্ষা না করে ট্যাক্সির দরজা খুলল সমিত। উঠে পড়ো। ট্যাক্সি চলতে শুরু করতে হঠাৎ একটু শক্ত হয়ে গেল দীপা। এই রকম একটা জায়গায় থেকে অসীম ট্যাক্সিতে উঠে শিয়ালদায় গিয়েছিল। শিয়ালদা থেকে শিলিগুড়ি। সেই দিন এবং সেই রাত একটু একটু করে স্বপ্নের মতো হয়ে গিয়েছিল। আজ অসীম নেই, কিন্তু সমিত একই ভূমিকা নিচ্ছে। অবশ্য দুজনের কথাবার্তা সম্পূর্ণ বিপরীত। ঈশ্বর একজনের জন্য আলাদা ঝাঁজ তৈরি করেন, কিন্তু সে একই জায়গায় থেকে যাচ্ছে। মাথা নাড়ালো দীপা। যে কোনো ঘটনায় কোনো না কোনো ইতিহাসকে নকল করে। এ নিয়ে এত ভাবার কি আছে? অসীমকে সে বন্ধু ভেবেছে, এখন ও ভাবে। সমিত কি তা বুঝে উঠতে পারছে না। তফাৎ এটুকু, ট্যাক্সি ড্রাইভার বলল, শিয়ালদা যাবো তো? শিয়ালদা মানে? সমিত বলে উঠল, যাবে যাদবপুরে। দীপা মাথা নাড়ালো। ট্রেনে যাব। ট্রেনে? এই মালপত্র নিয়ে? লোকাল ট্রেনে তোমার জন্য থেমে থাকবে যতক্ষণ ওগুলো না নামানো হয়? এইটা ভাবিনি দীপা। তাই একার পক্ষে সব জিনিস নামিয়ে ফেলা একদম অসম্ভব। স্টেশনে নেমে পড়তে পারলে কুলি দিয়ে রিক্সা তুলে সে ওগুলো নিয়ে পৌঁছে যেতে পারে। কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগেই সমিত বলল, না দাদা, আপনি সোজা যাদবপুরে চলুন। মানুষের স্বভাব হলো কোনো না কোনো ভাবে সরল জিনিসকে জটিল করে তোলা। ট্যাক্সি থেকে নামা, কুলি ধরা, টিকিট করা, ট্রেন ওঠা, ট্রেন থেকে নামানো, তারপর আরও কত কি কে জানে। সুখে থাকলে ভূতে কিলায়। দীপা প্রতিবাদ করতে চাইল। ট্যাক্সিতে যাদবপুর পর্যন্ত কত ভাড়া দিতে হবে জানেন?
ট্রেনে গেলে অনেক কম হয়ে যাবে। যাবে না? সামান্য কম, কিন্তু পরিশ্রম আর সময় অনেক গুণ বেশি। বাহ, তুমি তো বেশ হিসেব করে চলতে পারো দেখছি। খুব ক্যালকুলেটিভ। সমিত শব্দ করে হাসল। শব্দটা কানে যাওয়া মাত্র রাগ রাগ হয়ে গেল দীপার। পরিশ্রম না করলে যাকে একটা পয়সা দিয়ে কেউ সাহায্য করবে না, তাকে হিসেব করে চলতে হবে, সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা করা যদি ক্যালকুলেটিভ মানসিকতার প্রমাণ হয়, তাহলে বলবো আপনাদের মতো ভাগ্যবণ্ড জীবনের প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই। কি? আমরা ভাগ্যবণ্ড? সোজা হয়ে বসল সমিত। নিশ্চয়। আপনারা স্রেফ আবেগে ভাসছেন। একজন মানুষ স্ত্রীর শরীরে অতিক্ষণই জ্বর দেখেও ছুটে আসছেন নাটক করতে। কি না শিল্প হচ্ছে যে নাটক তাকে একটা পয়সা দেবে না, যা দিয়ে তিনি স্ত্রীর জন্য ওষুধ কিনতে পারবেন না। আপনারা যা করছেন তা স্রেফ আত্মহত্যা। কোনো কনস্ট্রাকটিভ পরিকল্পনা আপনাদের কাজ নেই। ধার করে নাটক করছেন, লোকে এসে সেই নাটক দেখছে না, কিন্তু নিজেদের নাটক লোক বলে নিজেরাই বাহবা দিচ্ছেন। অথচ ধার শোধ করার কোনো রাস্তা আপনাদের জন্য নেই, জানা নেই। এটা আত্মহত্যা নয়? সমিত হাততালি দিল। সাব্বাস, আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি। সমিত ঘুরে বসল। দেখুন মশাই, স্রোতের বাইরে দূরে পাড়ে দাঁড়িয়ে লোকে অনেক কথা ভাবতে পারে। নদীতে ময়লা আছে, আবর্জনা আছে। জলে না নেমে যারা সাঁতার সম্পর্কে জ্ঞান দেয়, তাদের কোনো উপদেশ শুনতে আমি রাজি নয়। এটা আপনাদের জেদের কথা। গোয়ার তুমি? দীপার লক্ষ্য করলো উত্তেজিত হয়ে। সমিত তাকে দেখতে বলল। অর্থাৎ এই মুহূর্তে সমিত তাকে প্রতিপক্ষ ভাবছে। ইয়েস, জেদ না থাকলে কোনো কাজ করা যায় না। আমরা তবু কিছু করছি, নাটক করছি, অন্য ধরনের নাটক। আমরা চেষ্টা করছি দেশের মানুষের মোটা দাগের রুচি পাল্টে ফেলতে। আপনারা কি করছেন? ভারতবর্ষের নব্য নাগরিকরা সমালোচনা, কাজ করে দেখান, মাঠে নেমে তারপর জ্ঞান দিন। নিশ্চয় আপনারা কিছু করছেন। কেউ যদি মনুমেন্টের উপরে উঠে বলে আমি একটা কাজ করছি, আর তারপরে কাঁপিয়ে পড়ে সেই কাজটা দেখায়, তাহলে সে হয়তো কাজ করলো, কিন্তু তার পরিণতি কী হবে তা ভেবে দেখুন। দীপা হাসল। ধুর মশাই, আপনার মতো হতাশবাদী লোকের সঙ্গে কথা বলাই বিপদ। শব্দ করে হাসল দীপা। আপনি কিন্তু আমাকে একটু আগে পর্যন্ত তুমি বলেছিলেন। দেখুন উত্তেজনা মানুষকে কিভাবে পাল্টে দেয়। চমকে ফিরে তাকালো সমিত, তারপর বলল, আই অ্যাডমিট, এই একটি কথা ঠিক বললে। দেখো, যেসব জ্ঞান দিলে সেগুলো আমার বিশদ জানা। আমি নাটক করতে চাই, আমি মরে যাওয়া পর্যন্ত নাটক করব, কিন্তু আমি কালিন্দী দুই পুরুষ করতে পারবো না। ওই নাটক সম্পর্কে আমার কোনো অশ্রদ্ধা নেই, কিন্তু আমি যে নাটক করব তা আমার সময়ের মানুষের সমস্যার কথা বলবে। আমি যদি প্রাচীন বিষয় নিয়ে নাটক করি, তাহলে তার বিশ্লেষণ হবে আজকের দৃষ্টিভঙ্গি নিয়ে। নাটক মানে আমার কাছে শুধু গল্প শোনানো নয়, সেই সঙ্গে ভাবানো। কে আমাকে এই নাটক করতে দেবে? কলকাতায় পেশাদারি থিয়েটারগুলো ফিল্ম স্টার দেখিয়ে আর গল্প শুনিয়ে হাউসফুল করে। তারা কোনো ঝুঁকি নেবে না। অতএব আমাদেরই চেষ্টা হবে দর্শক তৈরি করতে। আমরা যদি কাসিমের মতো কামড়ে পড়ে থাকি, একদিন না একদিন আমাদের নাটক দেখতে দর্শক আসবেই। সেই সময় পর্যন্ত আমি লড়ে যাব। তোমার যা মনে হয় তুমি মনে করতে পারো। বেশ কিছুক্ষণ চুপচাপ। ট্যাক্সির মধ্যে কলকাতা পেরিয়ে দক্ষিণে ঢুকলো। হঠাৎ সমিত বলল, তোমার মতো সাহসী মেয়ে কিন্তু খুব কম আছে। বেশি প্রশংসা করলেন। আপনি মায়ার কথা ভুলে যাচ্ছেন। মায়া? ওর তুলনাও, কিন্তু ও নিজেই জানে না কি করবে, নাটক না রাজনীতি। তবু ওর পায়ের তলার মাটি আছে যার উপরে দাঁড়িয়ে যুদ্ধ করা যায়। তার মানে কলকাতা শহরে ওর একটা বাড়ি আছে, বাড়িতে মা আছেন, দুবেলা খাওয়া পড়ার চিন্তা ওকে করতে হয় না।
অন্তত মালপত্র নিয়ে ঘর খুঁজতে ওকে বেরোতে হচ্ছে না। ঠিক হলো না। আপনি যা বললেন বাংলাদেশে মেয়েদের তার সবই রয়েছে, কিন্তু স্বাধীনতার এই এক যুগের মধ্যেও তারা মায়ার দিকে আতঙ্কের চোখে তাকিয়ে থাকে। দীপা মাথা নাড়ল। মায়া ঠিক করছে না ভুল তার বিচার পরে হবে, কিন্তু ও যে মেয়েলিপনা আঁকড়ে নেই, এটা সবচেয়ে বড় সত্যি। সমিত কোনো কথা বলল না। সে যে খুব স্বস্তিতে বসে নেই তা বোঝা যাচ্ছিল। দীপা জিজ্ঞাসা করলো, আপনি কিন্তু এখনও বলেননি আমার কাছে কী জন্য এসেছিলেন? সমিত নড়ে চড়ে বসলো। দূর, সব গোলমাল হয়ে গেল, এখন আর বলে কোনো লাভ নেই। আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। তবু শোনাই যাক না। সমিত তাকালো। মায়ার অবস্থা তো জানো, দেখতে গিয়েছিলেন শুনলাম। এদিকে আমরা পরপর কয়েকটা কলস পেয়েছি। ওই হাত নিয়ে তো অভিনয় করতে পারবে না। এখন একজন অভিনেত্রী না পেলে শোগুলো ছেড়ে দিতে হয়। কলকাতায় অভিনেত্রীর অভাব। দুটো অসুবিধা আছে। প্রথমটা টাকা। যারা অ্যামেচার অফিস ক্লাবে করছেন তাদের নিতে গেলে যে টাকা দিতে হবে তাতে হাতে কিছুই থাকবে না। দলে একটা শৃঙ্খলা আছে। এই পেশাদারী মহিলা তা যখন মানতে বাধ্য নন, তখন তার আচরণ দলে প্রতিক্রিয়া সৃষ্টি করবেই। দুই, খেপখাটা অভিনয় করে করে এরা যে অ্যাক্টিং প্যাটার্ন তৈরি করে গলায় বসিয়ে ফেলেছেন তা ভাঙা অসম্ভব। ওই অ্যাক্টিং আমাদের থিয়েটারে চলবে না। এছাড়া আর একটি আছে, ওরা যেসব নাটক করেন তাতে শিক্ষার কোনো প্রয়োজন হয় না। শিক্ষিতা মহিলাদের মুখে চোখে যে ছাপ থাকে তা এদের নেই। আমার নাটকে সব চরিত্রে শিক্ষিত অভিনেত্রীদের জন্য। শিক্ষিত বলতে বোধ এবং বুদ্ধির মধ্যে সেতু তৈরি করে যিনি সেই সেতু ব্যবহার করতে পারেন। তা আমাদের হোস্টেলে তেমন কেউ আছেন নাকি? ভেবেছিলাম আছেন, কিন্তু ভাবাটা ভুল হয়েছিল। দীপা হাসলো। তাহলে তো সব চুকেই গেল। ট্যাক্সিওয়ালা পথের নির্দেশ চাইল। এদিকে দিয়ে দীপা সেদিন যায়নি। সে চারপাশে তাকিয়ে বলল, আপনি যাদবপুর স্টেশনে চলুন, সেখানে গেলে চিনতে পারবো। অনেক ঘুরতে হবে তো, ট্যাক্সিওয়ালা বলল। সমিত জিজ্ঞাসা করলো, ঠিকানাটা বলুন তো। দীপা ব্যাগ খুলে ঠিকানা লেখা একটা কাগজ দিল ওর হাতে। সেটা পরে 2-3 জনকে জিজ্ঞাসা করে সে এলাকায় পৌঁছালো। ওরা সেখানে যাওয়া মাত্র দীপা চিনতে পারলো ওই রাস্তায় ধরে খানিকটা এগিয়ে ডান দিকে বেঁকুন। সমিত হাসলো। সব সময় কেন প্রথম থেকে শুরু করতে হবে? দীপা বলল, বুঝতে পেরেছি। রাধাদের বাড়ির সামনে ট্যাক্সি থামতেই কিছু কুচো ছুটে এসে জানালা দিয়ে উঁকি মারতে লাগলো। সমিত বলল, আরে এই যে দেখছি মফস্বল চলে এলাম। ট্যাক্সিওয়ালা যখন জিনিসপত্র নামিয়ে দিচ্ছে তখন রাধা ছুটে এলো বাড়ির ভেতরের থেকে। ওমা, তুমি ট্যাক্সি করে এসছো? আমি আবার একজনকে স্টেশনে পাঠালাম। কাকে? সে আমাকে চিনবে কি করে? সেদিন দেখেছে। আর মালপত্র থাকবে যখন, তখন বুঝতেই পারতো। দীপা দেখলো রাধাদের বাড়ির সবাই বাইরে এসে দাঁড়িয়েছে। সে রাধার মাকে জিজ্ঞাসা করলো, মাসিমা আপনি ভালো আছেন? আছি। শোনো, জিনিসপত্র সব আমাগো বাড়িতে থাক, পরে সেইখানে নিয়ে যাইবা। আর আজ তুমি এখানে ভাত খাইবা, পৌর সস্নেহে বললেন। দীপা হেসে সমিতের দিকে তাকালো। পায়ের তলায় মাটির কথা বলেছিলেন না? কেউ জন্মসূত্রে পায়, কেউ অর্জন করে। কী ব্যাপার? রাধা জিজ্ঞাসা করলো। কিছু না, তোর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। ইনি সমিত। মায়া যে দলে নাটক করে ইনি তার পরিচালক। আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, শিফট করছি জেনে শুনে চলে এলেন। আরে এ হলো রাধা, আমার বন্ধু। ওই ঘর পেতে সাহায্য করেছে। দীপা কথাগুলো বলে ড্রাইভারের কাছে এগিয়ে গেল। যে টাকাটা মিটারে উঠেছিল তা দিতে বেশ গায়ে লাগলো। ভাড়া নিয়ে ড্রাইভার ট্যাক্সি ঘুরিয়ে চলে যেতেই দীপা শুনল রাধা বলছে, আসুন না, 1 কাপ চা খেয়ে যাবেন। কোনো আপত্তি নেই, জিনিসগুলো তা ভেতরে নিয়ে যেতে হবে। ধরাধরি করে ওরা দীপা জিনিসপত্র উঠোনের এক পাশে নিয়ে গিয়ে রাখলো।
ভেতর থেকে একটা চেয়ার টেনে নিয়ে এলো উঠোনে। আমাদের বসার ঘর নেই, উঠোনেই, চেয়ারে কখনো বসিনি। দীপা বলল, রাধা, জিনিসপত্রগুলো আমার ঘরে রেখে এলে হতো না? মায়ের ধারণা তুমি ওখানে চলে গেলে আমাদের বাড়িতে ভাত খাবে না। সে কি? কেন? হাসলো। রাধা, কি করে বুঝবো বল? কেউ এলে তাকে ভাত খাওয়াতে পারলে উনি আনন্দ পান। কলকাতায় আসার আগে আমাদের বাড়িতে চা হতো না, এখনও 2-3 জন বেশি কেউ এখানে চা খায় না। রাধার মায়ের সঙ্গে সমিতে আলাপ করিয়ে দিল দীপা। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, তুমি কি করো বাবা? সমিত হেসে জবাব দিল, আমি নাটক করি আর স্কুলে পড়াই। কি করো? নাটক? ভদ্রমহিলা বিস্মিত। হ্যাঁ, আমাদের একটা দল আছে, পালাগানের দল। সমিত হাসলো। না না, আপনাকে না দেখালে আপনি বুঝবেন না। তোমাদের বাড়িতে কে কে আছে? মা আর আমি। বিয়াশাদি হয় নাই? না না, আমি তো সবে পাশ করলাম। আপনি আমার বয়স খুব বেশি ভাবছেন নাকি? প্রশ্নটা করে সমিত মজার চোখে দীপাকে দেখল। এই সময় রাধা বলল, মা, তোমার এসব কথা থামাও তো। এবার ভদ্রমহিলা সরে গেলেন। সম্ভবত সমিতকে তার পছন্দ হচ্ছিল না। একটু আড়ালে গিয়ে তিনি একটা কুঁচকো দিয়ে দীপাকে ডেকে পাঠালেন। দীপা রাধার দিকে মুঘল ধারা হেসে বলল, যাও, তোমাকে ডেকেছে মানে মায়ের খুব পছন্দ হয়ে গিয়েছে। দীপা উঠোন পেরিয়ে রান্নাঘরে ঢুকে দেখল আর একজন মহিলা চায়ের ব্যবস্থা করছেন। মাসিমা একটা পিঁড়িতে বসেছিলেন। বসো, একটা কথা কই। বাধ্য মেয়ের মতো বাড়িয়ে দেওয়া আর একটা পিঁড়িতে উবু হয়ে বসলো দীপা। এই রান্নাঘর, ছোট চা বাগানে বাড়ির সঙ্গে কোনো তুলনাই চলে না। তবুও কলকাতা শহরে বসে সেই স্মৃতি এনে দেয়। রাধার মা বললেন, আরও তুমি কতজনকে চেনো? নাটক টাটক করা মানুষের সঙ্গে মিশা ঠিক না। ভদ্রমহিলা যে এই কথা বলতে ডেকে এনেছেন তা আন্দাজ করতে পারেননি দীপা। এবার হেসে ফেলল। না না, ওরা ভালো নাটক করে, লোক খারাপ না। কলকাতার মানুষ তো, তাই মনে হয়। খবর নাও, কলকাতার মানুষকে আমি বুঝতে পারি না। তোমার মন নরম, কিন্তু সবাই তোমার মতো না। এই রকম কথা চলল কিছুক্ষণ। একজন মা যিনি সন্তানের মঙ্গলের জন্য চিন্তা করেন, তার ভয়ের ব্যাপারগুলো অকপটে বলতে বাধে না। দীপার খারাপ লাগছিল না। এইভাবে বলতে পারেন এমন মানুষও তো নেই তার আশেপাশে। শেষ পর্যন্ত ভদ্রমহিলা বললেন, যেহেতু এটা কলোনি, সবাই সবাইকে চেনে, তাই অনামীয় কোনো পুরুষের সঙ্গে আনা ঠিক নয়। দীপা যে একা থাকবে তার লোকে জেনে গেছে এর মধ্যেই। অনামীয় কোনো পুরুষ এলে কথা উঠবে। মনে পাপ না থাকলে ঝামেলা ডেকে এনে লাভ কি? দীপা শক্ত হয়ে গেল। সে কার সঙ্গে মিশবে, কে তার কাছে আসবে, তা কলোনির লোকেরা ঠিক করে দেবে। সে কি শিশু? কোনো ছেলের ক্ষেত্রে কেউ এমন কথা বলতো? রাধার মা সম্ভবত বুঝলেন দীপার মনের কথা। বোঝানোর ভঙ্গিতে তিনি বললেন, যে মানুষকে দোষ দিয়ে লাভ নেই। এই যে সমিত এসছে, তার মনের ভেতরে কি আছে কে জানে। আত্মীয়তা হলো একটা বেড়ার মতো, যা কিছু চেরা স্রোতকে বাঁধ দিয়ে আটকে রাখে। আর দীপারা তো তার মতো পরাধীন নয়। বাইরে যাচ্ছে তা বাইরের মানুষকে বাইরে রাখলেই হয়, ঘরে আনার দরকার কি? সে যখন আত্মীয় নয়। তাছাড়া দীপা যে ঘর ভাড়া নিয়েছে, তার বাড়িওয়ালা যদি আপত্তি করে কেউ আসার জন্য, তাহলে ঘর ছেড়ে দেওয়া বুদ্ধিমতীর কাজ হবে না। আগে নিজের স্বার্থ সামনে রাখো, তারপর অন্য ব্যাপারে প্রতিবাদ করতে যাও। একেই কি বলে অ্যাডজাস্টমেন্ট। আধুনিক মানুষের যেটা শেখা সবচেয়ে জরুরি। এক্ষেত্রে বিদ্রোহ করে বাড়িওয়ালা তাকে ঘর ভাড়া নাও দিতে পারেন। সে কোনো অন্যায় করছে না জেনেও এই ব্যবস্থা মেনে নেওয়া কি ঠিক হবে? দীপা গম্ভীর হয়ে আছে দেখে রাধার মা বললেন, এখানে তুমি একা থাকবা না, আমরা আছি। বাইরের বন্ধুদের যদি বাসায় না আনো, তাহলে এমন কি ক্ষতি? না, তেমন কিছু ক্ষতি নেই। তার বেঁচে থাকার পক্ষে ব্যাপারটা জরুরি নয়। অতএব এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করলে কোনো ক্ষতি হচ্ছে না। তার
দীপা বাইরে বেরিয়ে এলো। এসে দেখলো একগাদা কুচো এবং রাধাকে গল্প শোনাচ্ছে সমিত। সবাই খুব মন দিয়ে শুনছে। এই সময় রান্নাঘর থেকে চা এলো। গল্প শেষ হলে চা খেতে খেতে সমিত জিজ্ঞাসা করলো, তোমার নতুন ঘর প্রবেশ কখন হবে? দেখে যাব নিশ্চয়? না, আপনার দেখা হবে না, কারণ আমি এখন যাচ্ছি না ওখানে। কেন? অসুবিধা আছে, দেরি হবে একটু। চায়ের কাপ প্লেট নিচে নামিয়ে রেখে সমিত বলল, তাহলে চলি, অনেক পথ একা যেতে হবে। লং ওয়ে টু গো। আপনি কিন্তু এখনও বলছেন না কেন এসেছিলেন? সমিত ঘুরে দাঁড়ালো। দীপা আমাদের দলে নাটক করবে? মায়া পারছে না, এই 3টে শো করা দলের জন্য খুব জরুরি। আমি বুকে হাত রাখলো। দীপা আপনাকে যদি বলা হয় প্লেন চালাবেন, পারবেন? কোনো প্রস্তুতি নেই, কোনো অনুশীলন নেই, মন তৈরি নেই, এত সোজা? এরকম কথা যে ভাবতে পারে সে কিন্তু সাধারণ নয়। তাছাড়া আমার বাসস্থান থেকে আপনার রিহার্সাল রুমের দূরত্ব ভাবুন। হ্যাঁ। সমিত আর দাঁড়ালো না। তার বিশাল শরীর সোজা হেঁটে যাচ্ছিল। রাধা বলল, কী রকম যেন না? সবার সঙ্গে মেলে না, মনে মুখে কোনো ঢাকাঢাকি নেই। হঠাৎ দীপার খুব রাগ হয়ে গেল। সে ঘুরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, এখন তো ও চলে গিয়েছে, এবার আমি জিনিসপত্র নিয়ে আমার ঘরে যেতে পারি তো?